আচ্ছা, তাহলে দেখো এর আগের দিন আমরা পলিস্যাকারাইড পড়েছি না, সিম্পল সুগার, কমপ্লেক্স সুগার। আজকে আমরা আর একটা বায়োমলিকিউল পড়বো যেটার নাম হচ্ছে লিপিড। এই যে লিপিড, তাহলে তোমরা এক কাজ করে এখান থেকে থার্ড ব্র্যাকেট করো, তারপরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট। এখানে লেখা আছে কি, যে লিপিডস আর জেনারেলি ওয়াটার ইনসলিবল। লিপিড মানে ভাববা কি বলতো, ফ্যাট, তেল। তেল কি জলে সলিবল হয়? হয় না। কিন্তু এখানে স্টার দিয়ে একটা কথা লিখে রাখবো, বাট soluble in organic solvents like chloroform and আর কিছু বলে একবার দেখে নিচ্ছি জাস্ট, like chloroform and methanol, organic substance like chloroform and methanol। এগুলোর মধ্যে আবার লিপিড হচ্ছে ইজিলি ভুলে যায়। তো তোমরা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, এই যে 19 কার্বন পর্যন্ত। এবার চলে আসি লিপিডের স্ট্রাকচার। দেখো, যদি বলি আমি সিম্পল লিপিড, সিম্পল লিপিড দুই রকমের হয়। একটা হচ্ছে গ্লিসারল, আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। মানে তুমি যদি লিপিডকে ডাইজেস্ট করো বা লিপিডকে যদি ভাঙো, তাহলে তুমি গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এগুলো পেতে পারো। এবার গ্লিসারল, গ্লিসারল দেখতে কিরকম হয়? ওর মধ্যে থাকে তিনটা কার্বন। এই কার্বনে CH2OH, এই কার্বনেও CH2OH, আর এই কার্বনে একটা এইচ আর একটা OH। এটা হচ্ছে গ্লিসারলের স্ট্রাকচার। কি বুঝতে পারলে কিনা একবার ভালো করে দেখে নাও। তিনটা কার্বন থাকে, প্রথম আর লাস্ট কার্বনটা একই হবে, CH2OH। দেখো, দুটো হাইড্রোজেন আর একটা OH। আর মাঝখানের যেটা আছে ওটাতে একটা H আর একটা OH, তাই তো? দাঁড়া, তো এটাকে বলে হচ্ছে তোমার ট্রাইহাইড্রক্সি প্রোপেন। গ্লিসারলের আর একটা নাম হচ্ছে, লেখা আছে আমি দেখাই দিচ্ছি, ট্রাইহাইড্রক্সি প্রোপেন। এবার তোমরা ক্লাস 10-এ পড়েছিলাম মিথ, ইথ, প্রপ, বিউট, মনে আছে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো প্রপ, প্রপ কথাটা কখন ইউজ করা হয়? যখন কটা কার্বন থাকে? তিনটা কার্বন থাকে। তাহলে দেখো তো এর মধ্যে তিনটা কার্বন আছে না? এবার তিনটা কার্বনের এই, এখানে কি কোথাও কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে না সিঙ্গেল বন্ড আছে? তাহলে সিঙ্গেল বন্ড থাকলে লাস্টে এন কথাটা ইউজ করা হয়, মানে এটা স্যাচুরেটেড, তাই তো? তাহলে তুমি হয়ে গেল প্রোপেন। এবার এই প্রোপেনের সাথে কটা হাইড্রক্সিল গ্রুপ লেগে আছে? তিনটা, তাই হলো ট্রাই হাইড্রক্সি। কি বুঝতে পারলা? এবার চলে আসো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড দেখতে এরকম হয়। ফ্যাটি অ্যাসিড, সেখান থেকে সি, COOH, ঠিক আছে।
সি ডবল বন্ড ও এইচ, বুঝতে পারলাম? সি ডবল বন্ড ও এইচ, সি ডবল বন্ড ও এইচ। আরো একটা করে দিচ্ছি, সি ডবল বন্ড ও এইচ। কেন স্যার এরকম করলাম? কোন কোন ফ্যাটি অ্যাসিডে, এই যে দেখো এটাকে বলে কার্বক্সিল গ্রুপ। সি ডবল এইচ মানে কি গ্রুপ? কার্বক্সিল গ্রুপ। এবার এই কার্বক্সিল গ্রুপটা কমন সবার মধ্যেই, সব ফ্যাটি অ্যাসিডেই কার্বক্সিল গ্রুপটা থাকবেই থাকবে। এবার কোনো কার্বক্সিল গ্রুপের সাথে একটা একটা মনে করো হাইড্রোজেন লেগে আছে, কোনো কার্বক্সিল গ্রুপের সাথে একটা কার্বন, সেই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন লেগে আছে, কোনো কার্বক্সিল গ্রুপের সাথে দুটা কার্বন, একটা কার্বনে দুটা হাইড্রোজেন আর লাস্টের কার্বনটাতে তিনটা হাইড্রোজেন লেগে আছে, কোনোটাতে চলছে 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 এইরকম, আর মাঝখানের কার্বন গুলোতে হাইড্রোজেন লেগে আছে। বুঝতে পারলাম না বলো? দেখো, ইয়েটা বোঝো, এরকম করে মানে টাইপস গুলো বোঝো। এখানে হাইড্রক্সিল গ্রুপের সাথে কোনো কার্বন লেগে নেই, ঠিক আছে, শুধু একটা হাইড্রোজেন। না, এখানে এই হাইড্রোজেনটা দিলে চলবে না। তুমি এখান থেকে দেখো, এখানে একটা কার্বন, এবার কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, তার মানে মিথাইল। এখানেও দেখো মিথাইল, দেখতে পাচ্ছ? CH3 মানে কি গ্রুপ? মিথাইল গ্রুপ। এখানেও দেখো লাস্টে কয়টা, এটাও দেখো CH3 মানে কি? মিথাইল গ্রুপ। কিন্তু যদি এই কার্বক্সিল গ্রুপ, বুঝতে পারছো, আর এই মিথাইল গ্রুপের মাঝখানে, মানে এই যে কার্বক্সিল গ্রুপ আর এই যে মিথাইল গ্রুপের মাঝখানে আর একটা কার্বন থাকে, তাহলে ওটা মিথাইল না। এখানে কার্বনের সাথে কটা হাইড্রোজেন লেগে আছে? ওটা, তাহলে ওটা হয়ে গেল ইথাইল গ্রুপ। তাহলে ওটা কি হয়ে গেল? ইথাইল গ্রুপ। তাহলে এইখানে ধরে নাও 16টা কার্বন আছে, ইনক্লুডিং এটা, 1 2 3, এরকম ডট 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 করে কটা কার্বন? 16টা কার্বন আছে। তাহলে যদি 16টা কার্বন থাকে, যদি 16টা কার্বন থাকে, প্রথম কার্বন, কার্বন দিয়ে যেটা হচ্ছে ওটা হচ্ছে তোমার কার্বক্সিল গ্রুপ, লাস্টের কার্বন দিয়ে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? মিথাইল গ্রুপ। আর মাঝখানে যতগুলো কার্বন হচ্ছে, মাঝখানে যতগুলো কার্বন হচ্ছে সেগুলো কি বলতো? ইথাইল গ্রুপ। কি বুঝতে পারলা? ফ্যাটি অ্যাসিড, এটা এটা বাদ দাও, এরকম ফ্যাটি অ্যাসিড হয় না। ওটা আমি তাও রেখেছিলাম কারণ ফ্যাটি অ্যাসিডের মধ্যে এটা কমন তো, তাই। ফ্যাটি অ্যাসিডের মধ্যে দেখা গেল কার্বক্সিল গ্রুপের সাথে একটাই মিথাইল গ্রুপ লেগে আছে, বা একটা কার্বক্সিল গ্রুপ একটা মিথাইল গ্রুপ, তার মাঝখানে একটা ইথাইল গ্রুপ, বা একটা কার্বক্সিল গ্রুপ একটা মিথাইল গ্রুপ, তার মাঝখানে দুটা ইথাইল গ্রুপ, অথবা একটা কার্বক্সিল গ্রুপ একটা মিথাইল গ্রুপ, তার মাঝখানে অনেকগুলো ইথাইল গ্রুপ। এখানে 1 আর 16 যদি বাদ দাও তাহলে মাঝখানে 14টা ইথাইল গ্রুপ হচ্ছে। স্যার কার্বক্সিল আর মিথাইল গ্রুপ একটা 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 করে একটা একটা করেই থাকবে। হ্যাঁ, ফার্স্টেরটা হবে তোমার কার্বক্সিল গ্রুপ, এটা হয়ে গেলো তোমার কার্বক্সিল গ্রুপ, লাস্টেরটা কি হয়ে গেলো? মিথাইল গ্রুপ, মাঝখানে যত থাকবে সবই ইথাইল গ্রুপ। অনেক রকমের ফ্যাটি অ্যাসিড এটা হতে পারে। এইবার ধরো না, ফ্যাটি অ্যাসিডের আমি একটা বড় চেইন বানাচ্ছি, মনে করো সি ডবল বন্ড ও এইচ। এবার এখানে মনে করো একটা কার্বন, এখানে একটা কার্বন, বেশি না, কয়েকটা দিয়েই বানাই। তাহলে ফার্স্টেরটা হয়ে গেল মিথাইল কার্বক্সিল গ্রুপ, এটা হয়ে গেলো তোমার মিথাইল গ্রুপ, মাঝখানে এগুলা হয়ে গেল তোমার
ইথাইল গ্রুপ। এইখানে তুমি লক্ষ্য করো কার্বন কার্বনের মাঝখানের বন্ডগুলো সবগুলো সিঙ্গেল, তাহলে এটাকে বলবা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে এটাকে কি বলবা? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমরা ফ্যাটি অ্যাসিড বলছি কিনা, এটা কিন্তু ওয়ান টাইপ অফ সিম্পল লিপিড। একটা সিম্পল লিপিড আমাদের হয়ে গেছে অলরেডি, গ্লিসারল। এবার আমরা ফ্যাটি অ্যাসিড করছি। এবার যদি এমন হয় যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বক্সিল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, এর মাঝখানে যে কার্বন গুলো আছে সেখানে সিঙ্গেল বন্ড না, মনে করে এখানে ডাবল বন্ড আছে। এবার ডাবল বন্ড যদি থাকে, কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে অলরেডি 1 2 3 হয়ে গেল। তাহলে 4 নাম্বার, তার মানে এখানে একটা হাইড্রোজেন থাকবে। এখানে অলরেডি 1 2 3 হয়ে গেল, তাহলে কটা হাইড্রোজেন থাকবে? 1 আর 4, 4 নাম্বার হয়ে গেল। এখানে 1 2 আছে, তাহলে 3 4, তাহলে এখানে হবে 2। মানে বোর্ডের উপরে কথা হচ্ছে যে তুমি যদি কোনো ফ্যাটি অ্যাসিডের মাঝখানে একটা বা একটার বেশি এরকম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড পাও, তাহলেই ওটা হয়ে গেল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তো স্যার, আমাদের বডিতে লিপিড কোন কোন ফর্মে পাওয়া যায়? গ্লিসারল ফর্মে পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড ফর্মে পাওয়া যায়, বা ফ্যাটি অ্যাসিডের এতগুলো ফর্মেও পাওয়া যায়। স্যার, ফ্যাটি অ্যাসিডে একটা কার্বক্সিল গ্রুপ আর একটা মিথাইল গ্রুপের মাঝখানে ম্যাক্সিমাম কতগুলো ইথাইল গ্রুপ থাকতে পারে? ম্যাক্সিমাম থাকতে পারে তোমার 18টা। ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে? 18টা ইথাইল গ্রুপ থাকতে পারে। তাহলে যদি 18টা ইথাইল গ্রুপ হয়, 18টা ইথাইল গ্রুপের 18টা কার্বন, একই না? এইদিকে কার্বক্সিল গ্রুপের একটা কার্বন আর মিথাইল গ্রুপের একটা কার্বন, তাহলে টোটাল নাম্বার অফ কার্বন কত হয়ে গেল? 20টা। তো ম্যাক্সিমাম এতটাই হয়, এর থেকে বেশি হয় না। বুঝা গেল ব্যাপারটা? দেখো এগুলাই কিন্তু লেখা আছে যে, ও তোমাকে আর গ্রুপটা বলে দিই। এদিকে তাকাও একটু। তোমার কার্বক্সিল গ্রুপ বাদ দিয়ে, হ্যাঁ, বাকি গোটাটা যেটা দেখছো এটাকে আর গ্রুপ বলে। আর গ্রুপ মিথাইলও হতে পারে, বা মিথাইলের সাথে ইথাইলও হতে পারে। ওটাকে কি গ্রুপ বলে? আর গ্রুপ বলে। ঠিক আছে? কোনটাকে আর কি পাবো? আচ্ছা দেখো, এইখান থেকে বুঝাই। কার্বক্সিল গ্রুপটা বাদ দিয়ে বাকি গোটাটা যা দেখছো ও, আচ্ছা। ওটাকে আর গ্রুপ বলছে। হুম। তার মধ্যে এই আর গ্রুপের মধ্যে লাস্টেরটা কিন্তু অবশ্যই অবশ্যই মিথাইল হতে হবে। মাঝখানের গুলো ইথাইলও হতে পারে যদি স্যাচুরেটেড হয়, অথবা মিথাইল যদি না হয় ইথাইলও হতে পারে। ইথাইল মানে জানো তো, একটা হাইড্রোজেন থাকলে আবার মিথাইল বলে না, একটা হাইড্রোজেন থাকলে তখন কি বলে? ইথাইল গ্রুপ বলে। এবার বুঝতে পারলাম? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টের কার্বক্সিল গ্রুপ বাদ দিয়ে বাকি গোটাটাই হচ্ছে তোমার আর গ্রুপ। এই আর গ্রুপের মধ্যে লাস্টেরটা হতে হবে মিথাইল গ্রুপ। বাকিগুলা ইথাইলও হতে পারে, আবার সরি মিথাইলও হতে পারে, আবার ইথাইলও হতে পারে। এবার বুঝতে পারলো ব্যাপারটা? তাহলে এইটাই দেখো এখানে লেখা আছে যে সিম্পল ফ্যাটি অ্যাসিড দুই রকমের হয়। একটা ফ্যাটি অ্যাসিডের নাম ফ্যাটি অ্যাসিড যেটা হচ্ছে দাঁড়াও, এক সেকেন্ড এক সেকেন্ড। লিপিডের দুটো ফর্ম সিম্পল ফর্ম হয়। প্রথম ফর্মটা এখানে লেখা আছে ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি থাকবে? অবশ্যই অবশ্যই একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, তার সাথে কি লেগে থাকবে? একটা আর গ্রুপ। এবার আর গ্রুপটা মিথাইলও হতে পারে, আবার ইথাইলও হতে পারে। বুঝা গেল? এবার ম্যাক্সিমাম কতগুলো মানে কার্বন থাকতে পারে? দেখো লেখা আছে 1 থেকে 19টা কার্বন থাকতে পারে। 19টা লেখা আছে, আমি 20টা বলেছিলাম না, কেন 19টা হবে, সরি। 19টা কার্বন হতে হবে। যেমন এখানে এক্সাম্পল দেখো, প্যালমিকটিক অ্যাসিডের মধ্যে 16টা কার্বন থাকে।
মানে ইনক্লুডিং কিন্তু কার্বক্সিল গ্রুপ নিয়ে, বুঝলা তো? ওটা নিয়ে 16টা কার্বন থাকে। অ্যারাকনোইক অ্যাসিডের মধ্যে কতগুলো কার্বন থাকে? 20টা কার্বন থাকে। এরকম। এবার তোমাকে বললাম যে ফ্যাটি অ্যাসিড আবার দুই রকমের হয়। যদি মাঝখানে ডাবল বন্ড যদি থাকে, যদি মাঝখানে সিঙ্গেল বন্ড থাকে তাহলে কি হয়ে যাবে? স্যাচুরেটেড। আর যদি মাঝখানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে তাহলে কি হয়ে যাবে? আনস্যাচুরেটেড হয়ে গেল। আর একটা ফ্যাটি অ্যাসিডের, সরি, আর একটা লিপিডের নাম তোমাকে বলেছিলাম কি? গ্লিসারল। গ্লিসারলের আর একটা নাম কি? ট্রাই হাইড্রক্সি প্রোপেন। আর একটা ব্র্যাকেট করে দাও। বুঝতে পারলাম ব্যাপারটা? যদি কোনো কিছু রিপিট করতে হয় আর একবার বলবো। এবার আর একটু অ্যাডভান্স লেভেলে যাই। এবার গ্লিসারলের স্ট্রাকচারটা আর একবার দেখে নাও। এটা, তাহলে আমি একটা গ্লিসারল ড্র করছি। সি, CH2OH, CHOH। দাঁড়াও 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 দাঁড়াও, সেখানে একটু বড় করে ড্র করতে হবে। CH2OH, সরি, CHOH। আর একটা হয়ে গেল লাস্টেরটা, CH2OH। এবার মনে করো এখানে একটা ফ্যাটি অ্যাসিড ড্র করছি। তোমার মনে করো ফ্যাটি অ্যাসিডে কার্বক্সিল গ্রুপ কমন, তার সাথে লেগে আছে মনে করো কিছু ইথাইল গ্রুপ আর মিথাইল গ্রুপ, মানে আর গ্রুপ লেগে আছে। লাস্টেরটা মিথাইল হবে, বাকি সবই ইথাইল হবে। বুঝতে পারলা তো? এইবার অনেক সময় হয় কি, এটা তো ছিল গ্লিসারল, আর এটা কি ছিল? ফ্যাটি অ্যাসিড। অনেক সময় হয় কি, গ্লিসারল আবার ফ্যাটি অ্যাসিডের সাথে লেগেও যায়। এই যে এইভাবে মনে করো এই ফ্যাটি অ্যাসিডটাকে আমি যদি এই গ্লিসারলের সাথে লাগাতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে? এই দিক থেকে OH, এই দিক থেকে H কে ওয়াটার বানিয়ে বের করে দিতে হবে। তাহলে এইদিকে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই হাত দিয়ে এরা জোড়া লেগে গেল। এই বন্ডটার নাম হচ্ছে এস্টার বন্ড। এই বন্ডটার নাম হয়ে গেল এস্টার বন্ড। এবার দেখো, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, একটা গ্লিসারল ম্যাক্সিমাম কতগুলো ফ্যাটি অ্যাসিডের সাথে লাগতে পারবে? আমি তো অলরেডি এইখানে একটা ফ্যাটি অ্যাসিড লাগিয়ে দিলাম। তাহলে একটা গ্লিসারলের সাথে যদি একটা ফ্যাটি অ্যাসিড লেগে থাকে তখন ওটাকে বলে মনোগ্লিসারাইড। কি বুঝতে পারলাম? আমি কি করলাম? এই যে দেখো, আমি এবার শর্টে করাচ্ছি। গ্লিসারল, এখানে গ্লিসারলের সাথে কটা ফ্যাটি অ্যাসিড? একটা। কিন্তু যদি গ্লিসারলের সাথে একটা আবার দুটা ফ্যাটি অ্যাসিড এই সেম ভাবে লাগবে, বুঝলা তো? যদি দুটা ফ্যাটি অ্যাসিড লাগে তখন ওটাকে বলে ডাইগ্লিসারাইড। বুঝলা? আর যদি তিনটা ফ্যাটি অ্যাসিড লাগে, মানে এখানেও একটা ফ্যাটি অ্যাসিড লাগলো, আবার এখানেও একটা ফ্যাটি অ্যাসিড লাগলো, আর একটা ফ্যাটি অ্যাসিড লাগিয়ে দিলাম, তখন ওটার নাম হয়ে যাবে, যদি দুটা থাকে তাহলে ডাইগ্লিসারাইড, আর কিন্তু যদি তিনটা থাকে ট্রাইগ্লিসারাইড এখান থেকে করে দিই। আর যদি তিনটা থাকে তাহলে ওটার নাম হয়ে যাবে ট্রাইগ্লিসারাইড। কি বুঝতে পারলে ব্যাপারটা তো? আবার স্যার ব্যাপার আছে এখানে। কি ব্যাপার আবার স্যার? ফ্যাটি অ্যাসিডটা কিরকম হতে পারে? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও হতে পারে, আবার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও হতে পারে। বুঝতে পারছো তো? তো মনে করো এটা একটা গ্লিসারল, এই গ্লিসারলের সাথে মনে করো তিনটা ফ্যাটি অ্যাসিড লেগে আছে। তিনটা ফ্যাটি অ্যাসিড লেগে আছে আর তিনটাই মনে করো স্যাচুরেটেড।
তিনটাই কি বললাম, স্যাচুরেটেড। যদি তিনটাই স্যাচুরেটেড হয় তাহলে গোটাটাকে বলবো স্যাচুরেটেড ফ্যাট। গোটাটাকে কি বলবো, স্যাচুরেটেড ফ্যাট। যেমন চর্বি মানে অ্যানিমাল ফ্যাট। এবার স্যাচুরেটেড ফ্যাটের স্টেটটা সলিড হয়, এরকম হয় সলিড। এবার মনে করো এটা আর একটা গ্লিসারল, এই গ্লিসারলের মধ্যে মনে করো তিনটা ফ্যাটি অ্যাসিড লেগে আছে। এই তিনটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি একটাও আনস্যাচুরেটেড হয়, খেয়াল করো কিন্তু আমি কি বললাম, যদি একটাও আনস্যাচুরেটেড হয়, দুটা হলে তো হবেই, তিনটা হলে তো হবেই, যদি একটাও আনস্যাচুরেটেড হয় তখন ওটাকে বলে আবার আনস্যাচুরেটেড ফ্যাট। কি বুঝতে পারলো তো? আমি কিন্তু আর এরকম করে ড্রয়িং করে করে দেখালাম না এই যে গ্লিসারলের সাথে কিভাবে ফ্যাটি অ্যাসিড লাগছে, আমি শর্টে বুঝালাম। হ্যাঁ স্যার, যদি গ্লিসারলের সাথে লেগে থাকা ফ্যাটি অ্যাসিড, দুটা ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড হয় তাহলেও আনস্যাচুরেটেড ফ্যাট, যদি তিনটাই আনস্যাচুরেটেড হয় তাহলেও আনস্যাচুরেটেড হয়। আমি বলছি তিনটার মধ্যে যদি একটাও আনস্যাচুরেটেড হয় তাহলে গোটাটাই হয়ে গেল আনস্যাচুরেটেড। বুঝলা? এক্সাম্পল, অয়েল, ধরে নাও সরষের তেল, আর আনস্যাচুরেটেড ফ্যাটের স্টেটটা হচ্ছে লিকুইড হয়। কি হয়? লিকুইড হয়। বুঝে বুঝে গেল ব্যাপারগুলো? কোনো ডাউট নাই তো? বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এবার চলে আসি এই যে, এই যে, যদি তোমার গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিডও অনেক সময় কি বললাম দুটোই লেগে থাকতে পারে। এবার কোন বন্ড দিয়ে লেগে থাকবে বলো তো? কোন বন্ড দিয়ে লেগে থাকবে মনে আছে? এই যে বলো তো, এখানে কোন বন্ড লিখেছি? কোন বন্ড? এস্টার বন্ড। যদি এস্টার বন্ড, তো এখানে এনসিইআরটি তে ওরকম করে লেখা নাই, এস্টার বন্ডে লেখা আছে এস্টারিফাইড। তাহলে মানে তোমরা এক কাজ করো, এস্টারিফাইড এর পাশে এরকম অ্যারো দিয়ে বা কিছু দিয়ে এস্টার বন্ড লিখে রাখো, এস্টার বন্ড। এবার যদি একটা ফ্যাটি অ্যাসিড লেগে থাকে তাহলে কি বলবো, মনোগ্লিসারাইড। যদি দুটা লেগে থাকে তাহলে ডাইগ্লিসারাইড, যদি তিনটা লেগে থাকে তাহলে ট্রাইগ্লিসারাইড। তো দিয়ে একটা ব্র্যাকেট করে দাও। এবার ওদের এদেরকে দুটো নাম দেওয়া হয়, একটা হচ্ছে ফ্যাট যেমন অ্যানিমাল ফ্যাট, আর একটা হচ্ছে কি বললাম, অয়েল। কিসের উপরে বেস করে? ওদের মেল্টিং পয়েন্টের উপরে বেস করে। যেমন অয়েলের হয় কি লোয়ার মেল্টিং পয়েন্ট, যেমন জিঞ্জারি অয়েল, সরষের বা অন্য কোনো অয়েল নাও, এগুলো উইন্টারেও কি বলতো লিকুইড ফর্মেই থাকবে, মানে অয়েল ফর্মেই থাকবে। কিন্তু কোনো কোনো লিপিড হয়, হ্যাঁ এটা হয়ে গেল। আবার ফ্যাট কিন্তু তোমার সলিড ফর্মে থাকে নাকি না? এখানে শুধু লিকুইড ফর্মের কথাটাই লেখা আছে। আর একটা লিপিড তোমরা এর আগেও পড়েছো, আর একটা লিপিড তোমরা আগেও পড়েছো, যেটা নাম হচ্ছে ফসফোলিপিড, তাই কি না? সেই ফসফোলিপিডের স্ট্রাকচার দেখো তো, এর আগেও আমি এটা অনেকবার দেখিয়েছি। ইয়েস অর নো? যে লিপিডের একটা হাইড্রোফোবিক হেড থাকে ফসফোলিপিডের, আর হাইড্রোফিলিক টেল থাকে। এই যে এটা হচ্ছে গ্লিসারল, বলতো আমার আমার ড্রয়িং করা গ্লিসারলের স্ট্রাকচারের সাথে এটাও মিলছে কিনা। এখানে ও এইচ ছিল কিন্তু ওই এইচটা বের হয়ে গেছে, কি হয়ে জল হয়ে বেরিয়ে গেছে, বুঝলা তো? আর এটা কি বলতো, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। দেখো এই যে লাস্টে কি, এটা এখানে একটা হাইড্রোজেন থাকবে, লাস্টে এটা হয়ে গেল মিথাইল গ্রুপ, বাকি সবগুলো কি বলতো ইথাইল গ্রুপ। আর একদম ফার্স্টেরটা ছিল কার্বক্সিল গ্রুপ, সি ডবল ও এইচ, কিন্তু ওই ওইচটা জল হয়ে বেরিয়ে গেছে, এই ওইচটা জল হয়ে বেরিয়ে গেছে। বুঝতে পারলো তো এবার? কিন্তু এবার আমাকে বলো তো এই লিপিডের মধ্যে
এই ফ্যাটি অ্যাসিডটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? সবগুলো বন্ড Saturated. হ্যাঁ স্যাচুরেটেড, কিন্তু এইখানে দেখো তো এখানে একটা ডাবল বন্ড দেখা যাচ্ছে নাকি না? তাহলে এইটা আবার হয়ে গেল আনস্যাচুরেটেড। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে যে কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে মাঝখানে পি দেখতে পাচ্ছ? পি মানে হয়ে গেল ফসফেট গ্রুপ। তাহলে এটা কোন লিপিড হয়ে গেল? ফসফোলিপিড। তাহলে লিপিডের মধ্যে আবার অনেক সময় ফসফেট গ্রুপও থাকতে পারে। বলতো ওইটা কোথায় দেখতে পাওয়া যায়? সেলের কোথায় দেখতে পাওয়া যায়? ওই সেল মেমব্রেন, তাই কি না? তো যদি ফসফরাস থাকে বা ফসফরাস মানে কি ফসফোরাইলেটেড হয়ে থাকে তখন ওটাকে বলে ফসফেট গ্রুপ। দে আর ফাউন্ড ইন সেল মেমব্রেন। এক্সাম্পল লেসিথিন। লেসিথিন হচ্ছে ওই যে স্ট্রাকচারটা দেখালাম, ওটা লেসিথিনের স্ট্রাকচার। কি বুঝতে পারলাম? এইবার চলে আসো হচ্ছে এই লিপিডের এখানে স্ট্রাকচার চলে আসলো, এই যে এটাতে চলে আসো। বইয়ের ছবিগুলো ভালো করে দেখতে হবে। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ছবি। কি করে স্যার এটা ফ্যাটি অ্যাসিডের ছবি? তোমার বইয়ে তোমার আঁকানো ছবির সাথে তো এটা একটাও মিলছে না। এই যে দেখো মিলাই দিচ্ছি। ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি থাকবে? একটা সি ডবল ও এইচ, কার্বক্সিল গ্রুপ। এই যে দেখো কার্বক্সিল গ্রুপ এলা তো। তারপরে মাঝখানে যতগুলোই কার্বন থাকুক না কেন ডট 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 দিয়ে দিলাম। লাস্টেরটা কি হবে? মিথাইল গ্রুপ, CH3, হ্যাঁ কি না? এই যে দেখো CH3। তাহলে মাঝখানে এখানে দেখো কতগুলো কার্বন আছে বলো তো? 14টা কার্বন আছে এখানে। আর এক একটা কার্বনের সাথে কটা করে হাইড্রোজেন লেগে থাকবে? দুটা করে। এই যে CH2, তাই তো? এই যে দেখো CH2 ব্র্যাকেটের বাইরে 14, তার মানে এখানে 14টা ইথাইল গ্রুপ আছে। বুঝলা ব্যাপারটা? গ্লিসারলের স্ট্রাকচারটা ঠিকই আছে, আমার তার সাথে মিলে যাবে। গ্লিসারলের আমি প্রথমটাতে বললাম CH2OH, লাস্টেরটাতে বললাম CH2OH, মাঝখানেরটাতে CHOH। কিন্তু যদি তুমি এই ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল যদি লাগিয়ে দাও তখন তুমি এটা পাবা, এই যে মাঝখানে যেটা হচ্ছে গ্লিসারল, দেখো তো মিলছে তো? এই যে এই স্ট্রাকচারটার সাথে মিলছে তো এটা মাঝখানেরটা? খালি এই যে OH গুলো বের হয়ে গেছে, বুঝলা? OH গুলো জল হয়ে বেরিয়ে গেছে। তারপরে এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড, এইদিকে একটা ফ্যাটি অ্যাসিড, আর এইদিকে একটা ফ্যাটি অ্যাসিড। আমি আমার ছবিতে তিনটাই একই দিকে ছিল, হ্যাঁ কি না? এখানে একটা এদিক একটা ওদিক করে কোনো ব্যাপার না। এই যে এই ব্যাপারটা, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এখানে একটা ফ্যাটি অ্যাসিড, এখানে একটা fatty acid। ওইতে করেছি কি যে মাঝখানেরটা এটাটা এইদিকে করে দিছি। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এটা হয়ে গেল। এখানে যদি তিনটা ফ্যাটি অ্যাসিড লেগে থাকে তাহলে এটা মনো ডাই না ট্রাইগ্লিসারাইড হলো। তখন বইতে এখানে কি লেখা আছে? ট্রাইগ্লিসারাইড। এখানে R1 R2 R3 এগুলো কিন্তু ফ্যাটি অ্যাসিড। আর আরো একটা বড় জিনিস যেটা তোমার সেল মেমব্রেনে পাওয়া যায়, ফসফোলিপিড। এক্সাম্পল কি ছিল? লেসিথিন। এখানে ফসফেট গ্রুপ খুঁজে পাচ্ছ কিনা বলো তো? এই যে দেখো তো এটা ফসফেট গ্রুপ। আমি তোমাকে এটা আর একটু ভালো করে ক্লিয়ার করে দিই। এই যে দেখো এইটা হচ্ছে গ্লিসারল, পাচ্ছ কিনা বলো? এই যে গ্লিসারল এটা। তাহলে এইদিকে এটা হয়ে গেলো একটা ফ্যাটি অ্যাসিড, এইদিকে এটা হয়ে গেলো একটা ফ্যাটি অ্যাসিড, আর এইটা হয়ে গেলো আর একটা ফ্যাটি অ্যাসিড। কিন্তু এই ফ্যাটি অ্যাসিডটার মধ্যে কি আছে? একটা ফসফেট গ্রুপ আছে। আর আরো যদি কমপ্লেক্স ফর্মে যেতে চাও তাহলে কোলেস্টেরল। এটা হচ্ছে কোলেস্টেরল স্ট্রাকচার। এটাতে আমি বেশি যাচ্ছি না, এটা জাস্ট ছবিটা মনে রেখো। যদি এক্সামে আসে তাহলে আইডেন্টিফাই যদি করতে পারবো। আসতে পারে exam টা আসাতে। আইডেন্টিফাই করতে দিলো MCQ তে, বলে যে হুইচ অফ দা ফলোইং ইজ দা কারেক্ট ম্যাচ ফর দিস ডায়াগ্রাম। হ্যাঁ, বললো ফ্যাটি অ্যাসিড না গ্লিসারল না ট্রাইগ্লিসারাইড না কোলেস্টেরল, চারটা অপশন দিয়ে দিল। তো আশা করি তুমি এটা দেখে চিনে বলতে পারবা যে হ্যাঁ এটা কোলেস্টেরল। তোমাকে আঁকাতে দিবেন, কোনোটাই তোমাকে আঁকাতে দিবে না বা কোনোটাই তোমাকে ড্র করতে দিবে না যদি না টিচার তোমাকে হ্যাজাতে চায়। জেনারেলি দেয়। কি বুঝতে পারলাম? এই সব আঁকানোর জিনিসগুলো আমাদের কাজ, আমাদের টিচারদের কাজ। বেঙ্গলি মিডিয়ামে আবার কঠিন, বেঙ্গলি মিডিয়ামে আবার এগুলো আঁকাতে হয়। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এক্সামের সময় আঁকাতে হয়। এই যে এগুলা এগুলা জিনিস আঁকাতে হয়। হুম।
তাহলে তো এই যে দেখো তো আমরা যেইভাবে এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, চ্যাপ্টারটাতে আমরা কত দূর আগালাম একটু আমরা মিলাইনি, তাই কি না? আমরা অ্যামাইনো অ্যাসিড করে ফেলেছি, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি প্রোটিন পড়া হয়ে গেছে, প্রোটিনের প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচারও হয়ে গেছে। আজকে আমরা ফ্যাটি অ্যাসিড গ্লিসারলও পড়ে নিলাম, সেটা দিয়ে তৈরি কিভাবে ফ্যাট, আর একটা জিনিস বলা উচিত অয়েল, এগুলো আমাদের হয়ে গেল। এর আগের দিন আমাদের সিম্পল সুগার মানে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলাও হয়ে গেছে, রাইবোজ, তাই কি না? সেটা দিয়ে তৈরি কমপ্লেক্স সুগার মানে স্টার্চ, আইটিন, এগুলাও আমাদের হয়ে গেছে। তাহলে বাকি এখন কি থাকলো? নিউক্লিওটাইড, আর নিউক্লিওটাইড দিয়ে কিভাবে ডিএনএ আরএনএ তৈরি হয় সেটা। এটা যদি হয়ে যায় তাহলে একটাই জিনিস খালি বাকি থাকবে, এনজাইম। ওটা একদিন আমরা করে দেবো। আজকে তোমাদের নিউক্লিওটাইড এটা করতে অনেক টাইম লাগবে, ডিএনএ আরএনএ স্ট্রাকচার। আর আমি কেন এটাতে আমি বলছি ডিএনএ আরএনএ স্ট্রাকচারে তোমরা এক কাজ করে দাও, ডিএনএ স্ট্রাকচারে তোমরা বইটা বন্ধ করে দাও। হ্যাঁ, কারণ ডিএনএ আরএনএ স্ট্রাকচার কিন্তু অনেক উম, ব্যাপার লাগবে। তোমাদেরকে মার্কিং গুলো আমি পরে করে দিচ্ছি, হ্যাঁ? তোমরা আগে মন দিয়ে শুনবা, কারণ কি বলতো, এই ডিএনএ এই চ্যাপ্টার থেকে আর কিচ্ছু লাগবে। এই ডিএনএ আরএনএ স্ট্রাকচার কিন্তু ক্লাস 12 এ গিয়ে আবার আছে, সেম জিনিস আবার আছে, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টার। ঠিক আছে? এই যে নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ আরএনএ স্ট্রাকচার। আগে আমি এখান থেকে শুরু করি। প্রথমে আমি তোমাকে চিনাবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ আর আরএনএ কে নিউক্লিক অ্যাসিড বলে। কেন? কারণ মেইনলি এগুলো নিউক্লিয়াসে পাওয়া যায়, তাই এগুলোকে নিউক্লিক। আর এদের নেচারটা হচ্ছে অ্যাসিড। এবার ডি মানে হচ্ছে ডি অক্সি রাইবো, এন দিয়ে হয়ে গেল নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড হলো তো। আর দিয়ে হয়ে গেল তোমার শুধু রাইবো, আর এনএ দিয়ে হয়ে গেল নিউক্লিক অ্যাসিড। বুঝতে পারলাম ব্যাপারটা? তো যেইটাই হোক না কেন, ডিএনএ বলো চাहे আরএনএ বলো, নিউক্লিক অ্যাসিড তিনটা জিনিস দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে নাইট্রোজেন বেস পেন্টোজ সুগার। এর আগের দিন তোমাদেরকে পেন্টোজ সুগার কিন্তু বলেছি যে রিংটা পেন্টাগোনাল হবে, মনে আছে? আর হেক্সোস সুগার মানে রিংটা হেক্সাগোনাল হবে। পেন্টোজ সুগারের রিং এর ভিতরে 4টা কার্বন থাকে, 5 নাম্বারটা বাইরে থাকে। আর হেক্সোস সুগারের রিং এর ভিতরে 5টা কার্বন থাকে, 6 নাম্বারটা বাইরে থাকে। বুঝলে? আমি বইয়ের থেকে সবসময় একটু এক্সট্রা পড়াই। পেন্টোজ সুগার আর থাকে হচ্ছে ফসফেট গ্রুপ। এবার নাইট্রোজেন বেস তোমার 2 রকমের হয়, এগুলা কিন্তু কখনো পড়ো নাই, নতুন কিন্তু, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন পিউরিন দেখতে এরকম ডাবল রিং স্ট্রাকচার হয়। পিউরিন 2 রকমের হয়, অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিন দেখতে এরকম সিঙ্গেল রিং স্ট্রাকচার হয়, হেক্সাগোনাল সিঙ্গেল রিং। এখানে একটা হেক্সাগোনাল একটা পেন্টাগোনাল, কিন্তু পিরিমিডিন একটাই হেক্সাগোনাল রিং। এটা আবার 3 রকমের হয়, তোমার হচ্ছে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিন। এবার অ্যাডিনিন গুয়ানিন দুটোই ডিএনএ আরএনএ দুটোর মধ্যেই পাওয়া যায়। সাইটোসিন ডিএনএ আরএনএ দুটোর মধ্যেই পাওয়া যায়। থাইমিন শুধু ডিএনএ এর মধ্যে পাওয়া যায়, ইউরাসিল শুধু আরএনএ এর মধ্যে পাওয়া যায়। ডান? আচ্ছা, এবার পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার 2 রকমের হয়, একটা হচ্ছে রাইবোজ সুগার, যেটা আমাদের আগের দিন হয়ে গেছে, আর একটা ডিঅক্সি রাইবোজ সুগার। তোমরা রাইবোজ সুগারের স্ট্রাকচার দেখো,
আমার কিন্তু রাইবোজ সুগারের স্ট্রাকচার এই যে এইখানে কিন্তু পড়ানো হয়ে গেছে। এই যে দেখো, এই যে লেখা আছে রাইবোজ, তাহলে রাইবোজ সুগারে মেন যেটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে এটা একটা পেন্টোজ সুগার, তার মানে এটা পেন্টাগোনাল হবে। ঠিক, দুটাই পেন্টাগোনাল হবে। এখানে থাকবে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনটা থাকবে বাইরে। এবার এখানে একটা এইচ, ওইচ, এইচ, ওইচ, এইচ, ওইচ, কিন্তু এখানে ওইচটা নিচে না, এখানে নিচে থাকবে এইচ, আর ওইচটা এখানে থাকার কথা। যে এইচটা আগে এখানে ছিল ওটা কিন্তু এখানে চলে গেছে, মনে আছে তো? আহ যাই হোক, আমি এখানে ওইচ না লিখে ওই লিখছি শুধু, যাতে, আর বাইরের যে কার্বনটা CH2 OH, এটা তোমার রাইবোজ সুগার। ঠিক আছে, ভালো কথা। কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগার গোটাটা সেম, 1, 2, 3, 4, 5। 1 নাম্বার কার্বনে OH, 3 নাম্বার কার্বনে OH, 4 নাম্বার কার্বনে OH, 5 নাম্বার কার্বনে CH2 OH। গল্পটা হচ্ছে 2 নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে যেখানে রাইবোজ সুগারে OH ছিল, সেখানে OH না থেকে H হবে। তার মানে এখানে অক্সিজেনটা থাকবে না। অক্সিজেন না থাকার জন্য এটা হয়ে গেল ডিভয়েড, হ্যাঁ, ডিভয়েড অফ অক্সিজেন, অক্সিজেন নাই, তো ডিভয়েড থেকে ডি, আর অক্সিজেন থেকে অক্সি, হয়ে গেল ডিঅক্সি। বুঝতে পারলাম? এটা পাওয়া যায় আরএনএ এর মধ্যে, এটা, আর এটা পাওয়া যায় ডিএনএ এর মধ্যে। বোঝা গেল ব্যাপারটা? হম। এবার চলে আসো লাস্ট, ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ নিচে জায়গা নেই, আমি পাশে করে দিচ্ছি। H3PO4, এটা হচ্ছে ফসফেট গ্রুপ, মানে তোমার ফসফরাসের ভ্যালেন্সি কত? 5, তাই কি না? ডাবল বন্ড OH, OH, OH। তাহলে দেখো তো ফসফরাসের ভ্যালেন্সি 5টা বন্ড হলো, এখানে 2টা, 3, 4, 5 হলো তো। অক্সিজেন কটা? 1, 2, 3, 4, হয়ে গেল O4। আর এদিকে হাইড্রোজেন কটা? 1, 2, 3, হয়ে গেল H3। জিনিসটা বুঝতে পারলা? তোমার ফসফেট গ্রুপ নিয়ে আর কিছু ভাবতে হবে না, ফসফেট গ্রুপ কোটাটা হয়ে গেছে। পেন্টোজ সুগার নিয়েও আর ভাবতে হবে না, পেন্টোজ সুগার কিন্তু, পেন্টোজ সুগারও কিন্তু কোটাটা হয়ে গেছে। যেটা এখনো একটু বাকি আছে সেটা হচ্ছে নাইট্রোজেন বেস, পিউরিন। তোমার পিউরিন হয়ে গেছে, পিরিমিডিনও হয়ে গেছে, কিন্তু বাকি আছে অ্যাডেনিন কিরকম দেখতে, গুয়ানিন কিরকম দেখতে। অ্যাডেনিনও এরকম দেখতে, গুয়ানিনও এরকমই দেখতে, তাহলে স্যার ওদের নাম আলাদা কেন হলো? তাই কি না? পিরিমিডিন 3 রকম, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, তিনজনেই এরকমই দেখতে, কিন্তু তাহলে স্যার তিনজনের নাম আলাদা আলাদা কেন হলো? কারণ এদের মধ্যে আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ থাকে। তোমাকে আমি, তোমাদের এগুলো অত লাগবে না, এই যে দেখো নাও, তুমি খালি দেখবা এগুলা হচ্ছে, এগুলা হচ্ছে পিউরিন। পিউরিনের মধ্যে কি পড়ে গেল? অ্যাডেনিন, গুয়ানিন। দেখো দুটাই একই রকম দেখতে, ইয়েস অর নো? দুটাই কিন্তু ডাবল রিং স্ট্রাকচার, একটা হেক্সাগোনাল, একটা পেন্টাগোনাল। কিন্তু দেখো তো, এইখানে 6 নাম্বার কার্বনে অ্যামিন গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ হিসেবে, কিন্তু এখানে 2 নাম্বার কার্বনে অ্যামিন গ্রুপ, আর 6 নাম্বার কার্বনে অক্সি গ্রুপ আছে। ইয়েস অর নো? তা স্ট্রাকচার একই, কিন্তু কি আলাদা? ফাংশনাল গ্রুপ আলাদা হওয়ার জন্য এটার নাম অ্যাডেনিন, এটার নাম গুয়ানিন। এবার এখানে দেখো, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, তিনজনেই একই রকম দেখতে, একটাই রিং, হেক্সাগোনাল। কিন্তু সাইটোসিনে 2 নাম্বার কার্বনে অক্সি, 4 নাম্বার কার্বনে অ্যামিন। কিন্তু থাইমিনে 2 নাম্বার কার্বনে অক্সি, 3 নাম্বার কার্বনে মিথাইল। ইউরাসিলে 2 নাম্বার কার্বনে শুধু অক্সি।
তাহলে প্রত্যেকের মধ্যে কি আলাদা, ফাংশনাল গ্রুপ আলাদা আলাদা হওয়ার জন্য এটা সাইটোসিন, এটা থাইমিন, এটা ইউরাসিন। এগুলাতে এখন যাচ্ছি না, এগুলা ক্লাস 12 আছে। এদের কেমিক্যাল নামগুলো ক্লাস 12 পড়বো। আগে এইটুকুই বুঝতে পারলাম না বলো। স্যার আমাকে কি এগুলা স্ট্রাকচার মনে রাখতে হবে? না, তোমার বইতে যেটা আছে শুধু ওটাই মনে রাখলেই চলবে। বইতে আমি দেখাই দিচ্ছি কোন ছবিগুলো আছে। বইতে যে ছবিটা আছে দেখে নাও। না না, এখানে দেখো, বই খুলবা না। বইতে বইতে একটা পিউরিনের ছবি আছে। কোন পিউরিন? অ্যাডিনিন, যার এই কার্বনটাতে অ্যামিন গ্রুপ। আর একটা পিরিমিডিন আছে। কোন পিরিমিডিন? ইউরাসিল, যার এই কার্বনটাতে একটা অক্সি গ্রুপ আছে। হলো? আচ্ছা, কিন্তু তোমার প্লাস বইতে আরএনএ এর মধ্যে যে সুগারটা থাকে সেটারও ছবি আছে, রাইবোজ সুগার। বুঝা গেল ব্যাপারটা? তো ছবি কিন্তু এইটা মনে রাখবা, রাইবোজ সুগার, অ্যাডিনিনের ছবিটা মনে রাখবা, বইতে যা আছে। আর ইউরাসিলের ছবিটা একটু মনে রাখবা। তোমাকে আপাতে দিবে না, যদি তোমার ভাগ্য খুবই খারাপ থাকে, তাহলে স্কুল থেকে যদি দিয়ে দেয় তাহলে তুমি মরলাম। ঠিক আছে? আর জেনারেলি এতদিনে আমি দেখিনি কোনো স্কুলকে দিতে। বুঝলে? এগুলাতে আমি পরে আসছি, অ্যাডিনোসাইন, ইউরিডাইন, এগুলোতে আমি পরে আসছি, অ্যাডিনাইলিক অ্যাসিড, এগুলোতে পরে আসছি। তো এগুলো এখনই বললে কিছু বুঝবা না। আমি এগুলো সব ছবি কিন্তু দেখাই দিচ্ছি, অ্যাডিনিন, ইউরাসিল, তার উপরে রাইবোজ সুগার, হ্যাঁ কি না? তাই এইগুলা মশলাপাতি তৈরি হয়ে গেল। কি কি মশলা লাগবে সব রেডি, হ্যাঁ কি না? এই মশলাগুলো এখন লাগবে। এই মশলা দিয়ে আমরা কিভাবে ডিএনএ আর আরএনএ বানাবো, এটা আমরা এবার বানাই। ঠিক আছে তো? প্রথমে জিনিসটা এইভাবে দেখো। তোমাকে করতে হবে কি, তোমাকে প্রথমে একটা সুগার নিতে হবে, পেন্টোজ সুগার। আগে পেন্টোজ সুগারের কথা বলছি আমি, সুগার। সুগারের এখানে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, আর হয়ে গেল বাইরে 5 নাম্বার কার্বন। এখন আমি এই সুগারের কোনো কার্বন গুলোতে ফোকাস করবো না, শুধুমাত্র এখন 1 নাম্বার কার্বনে শুধু ফোকাস করবো। আশা করি তোমাদের মনে আছে 1 নাম্বার কার্বনে এখানে ছিল এইচ, এখানে ছিল ওএইচ। এবার এর সাথে একটা তোমাকে নাইট্রোজেন বেস লাগাতে হবে। ধরো নাও তুমি এর সাথে অ্যাডিনিন লাগাচ্ছ, অ্যাডিনিন। তাহলে অ্যাডিনিন মানে পিউরিন হয়ে গেল। এবার পিউরিন তো নিশ্চয়ই ডাবল রিং স্ট্রাকচার, হ্যাঁ কি না? ডাবল রিং স্ট্রাকচার মানে একটা হেক্সাগোনাল আর একটা পেন্টাগোনাল। ধরে নাও এটা অ্যাডিনিন, অ্যাডিনিনও ধরতে পারো, গুয়ানিনও ধরতে পারো, আমি অ্যাডিনিন ধরেই চলছি, আমি কোনো ফাংশনাল গ্রুপ আঁকাচ্ছি না। হ্যাঁ, অত টাইম নাই, তুমি ওগুলো আগে দেখে নিয়েছো। তুমি সিম্পলি ভাবো এটা একটা পিউরিন মানে অ্যাডিনিন। অ্যাডিনিনের এটা হচ্ছে 9 নাম্বার পজিশন, যেখানে একটা নাইট্রোজেন থাকে, বুঝলা? এই নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন লেগে থাকে। এটা সব ক্ষেত্রে, অ্যাডিনিন বলো গুয়ানিন বলো, দুজনেরই এই পজিশনটা 9 নাম্বার পজিশন, যেখানে একটা নাইট্রোজেন। বিশ্বাস না হলে আমি তোমাকে আরেকবার দেখাচ্ছি। অ্যাডিনিনেরও এই যে দেখো, এটা কত নাম্বার পজিশন? 9। কি লেগে আছে? নাইট্রোজেন, তার সাথে কি লেগে আছে? হাইড্রোজেন। এখানেও দেখো সেম। বাকিগুলো ফাংশনাল গ্রুপে আর ফোকাস করার দরকার নেই, ওগুলো হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো হয় কি, যদি তোমাকে এই সুগারের সাথে এই নাইট্রোজেন বেসটাকে লাগাতে হয়, তাহলে 1 নাম্বার কার্বনের ওএইচ আর 9 নাম্বার নাইট্রোজেনের এইচ কে জল জল বানিয়ে বের করে দিতে হবে। তাহলে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা দিয়ে এটা নিজেদের মধ্যে বন্ড বানিয়ে নিল। এই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে তো?
তো যখন একটা সুগারের সাথে মানে পেন্টোজ সুগারের সাথে দূরে বানাই, যখন একটা যখন একটা পেন্টোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস লাগে, তখন ওটাকে বলে নিউক্লিওসাইড। ওটাকে কি বলে? নিউক্লিওসাইড। যেমন মনে করো আমি এখানে ডিএনএ বানাচ্ছি, তো ডিএনএ বানালে তোমার কোন পেন্টোজ সুগার লাগবে? রাইবোজ সুগার না, তোমার কি লাগবে? ডিঅক্সি রাইবোজ সুগার, তাই তো? ডিঅক্সি রাইবোজ সুগার লাগবে। তার সাথে যদি তুমি অ্যাডিনিন কে লাগাও, তখন ওটার নাম হয়ে গেল অ্যাডিনোসাইন। বুঝলা? কিন্তু যদি সুগারটা ডিঅক্সি রাইবোজ না হয়ে যদি আরএনএ বানাই, তাহলে শুধু নিব রাইবোজ সুগার, তার সাথে যদি সরি সরি এটার নাম অ্যাডিনোসাইন না, তখন এটার নাম হবে ডিঅক্সি অ্যাডিনোসাইন। কারণ এখানে পেন্টোজ সুগারটা কি? ডিঅক্সি রাইবোজ সুগার। তো তোমাদের সামনে ডিঅক্সি কথাটা অ্যাড করতে হবে, ডিঅক্সি অ্যাডিনোসাইন। কিন্তু যদি তুমি শুধু রাইবোজ সুগার নাও আর তার সাথে যদি অ্যাডিনোসাইন লাগাও, তাহলে তোমাকে ডিঅক্সি কথাটা অ্যাড করতে হবে না, শুধু লিখতে হবে অ্যাডিনোসাইন। বুঝলা? সেরকমই তুমি স্যার রাইবোসের সঙ্গে অ্যাডিনোসাইন। হ্যাঁ, ও সরি, হ্যাঁ হ্যাঁ, অ্যাডিনোসাইন না, ঠিকই ধরেছো, এটা হবে অ্যাডিনিন। অ্যাডিনিন লাগালে হয়ে গেল অ্যাডিনোসাইন। এবার তুমি মনে করো একটা রাইবোজ সুগারের সাথে বা ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে তুমি যদি গুয়ানিন লাগাও, তখন ওটার নাম হয়ে যাবে গুয়ানোসাইন অর ডিঅক্সি গুয়ানোসাইন। আমি আর বারবার করে ডিঅক্সি আর মানে ডিঅক্সি অ্যাডিনোসাইন অ্যাডিনোসাইন যেরকম আলাদা লিখেছি ওরকম আর আলাদা লিখছি না, হ্যাঁ। যদি ডিএনএ এর মধ্যে থাকে তাহলে গুয়ানোসাইন, ডিঅক্সি গুয়ানোসাইন হবে। আর যদি আরএনএ এর মধ্যে থাকে তাহলে শুধু গুয়ানোসাইন হবে। যদি ডিএনএ এর মধ্যে থাকে তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার লাগবে, যার 2' কার্বনে অক্সিজেন থাকে না, মনে আছে তো? যে আর রাইবোজ সুগারের 2' কার্বনে ওইচ থাকে, কিন্তু ওখানে ওইচ নাই, এইচ থাকে। ওটা আমি আর মেনশন করছি না, হ্যাঁ, ধরে নিলাম ওটা মনে আছে তোমাদের। তাহলে রাইবোজ সুগারের আমি খালি নামগুলো ফটাফট লিখে দিই। রাইবোজ সুগারের সাথে যদি গুয়ানোসাইন লাগে, গুয়ানিন লাগে, তাহলে হয়ে যাবে গুয়ানোসাইন। তাহলে অ্যাডিনোসাইন গুয়ানোসাইন। তারপরে রাইবোজ সুগারের সাথে যদি সাইটোসিন লাগে, তখন নাম হয়ে যাবে সাইটিডাইন। যদি রাইবোজ সুগারের সাথে কখনো হয় না, ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে যদি থাইমিন লাগে, বলো কেন আমি ডিঅক্সি লিখলাম? কারণ থাইমিন শুধু ডিএনএ তে পাওয়া যায়, হ্যাঁ। তাই ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে যদি থাইমিন লাগে, তাহলে ডিঅক্সি থাইমিডাইন হয়ে বলে ওটাকে, ডিঅক্সি থাইমিডাইন। আর যদি রাইবোজ সুগারের সাথে ইউরাসিল লাগে, তখন ওটার নাম হয়ে যাবে ইউরিডাইন। বুঝলা? তো অ্যাডিনোসাইন হতে পারে, ডিঅক্সি অ্যাডিনোসাইন হতে পারে, কারণ এটা ডিএনএ আরএনএ দুটার মধ্যেই পাওয়া যায়। গুয়ানোসাইন হতে পারে বা ডিঅক্সি গুয়ানোসাইন হতে পারে, কারণ এটাও ডিএনএ আরএনএ এর মধ্যে পাওয়া যায়। সাইটিডাইনও হতে পারে বা ডিঅক্সি সাইটিডাইনও হতে পারে, কিন্তু থাইমিন শুধু ডিঅক্সি থাইমিডাইনই হয়। আর ইউরাসিল দিয়ে তৈরি শুধু ইউরিডাইনই হয়, ডিঅক্সি ইউরিডাইন হয় না, কারণ এটা শুধু ডিএনএ এর মধ্যে পাওয়া যায় আর এটা শুধু আরএনএ এর মধ্যে পাওয়া যায়। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার তাহলে আমি এই যে দেখো পেন্টোজ সুগারের সাথে এটা ভাবো বা এটা ভাবো, তার সাথে আমি নাইট্রোজেন বেস একটা লাগিয়ে দিলাম, কিন্তু এখনো কে বাকি আছে? ফসফেট গ্রুপ, তাই না? তো এবার তোমাকে করতে হবে কি, এই স্ট্রাকচারটার সাথে ফসফেট গ্রুপ লাগাতে হবে। তাহলে ফসফেট গ্রুপ লাগানোর সময় তোমাকে এবার 5 নম্বর কার্বনে ফোকাস করতে হবে। 5 নম্বর কার্বনে এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে ওএইচ আছে। এবার ফসফেট গ্রুপ মানে H3PO4, মনে আছে তো? H3PO4 মানে পি ডবল বন্ড ও, OH OH OH।
তোমাকে করতে হবে কি, এখান থেকে OH আর এখান থেকে H দিয়ে জল বানিয়ে বের করে দিতে হবে। তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা হাত দিয়ে এরা নিজেদের সাথে জেল লেগে যাবে। এটাকে বলে এস্টার বন্ড। এটাকে বলে হচ্ছে এস্টার বন্ড। তাহলে এই যে গোটা জিনিসটা তৈরি হলো, এটাকে আমি এবার বলে নিউক্লিওটাইড। শুধু আগে এখান থেকে এইটুকুনি কি ছিল, নিউক্লিওসাইড, কিন্তু তার সাথে যখন আর একটা ফসফেট গ্রুপ লাগিয়ে দিলাম, তখন ওটা হয়ে গেল নিউক্লিওটাইড। তার মানে এই যে দেখো, তুমি পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস লাগালা, হয়ে গেল নিউক্লিওসাইড। আর ওর সাথে যখন এবার তুমি একটা ফসফেট গ্রুপকে অ্যাড করবা, তখন ওটা হয়ে গেল নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড গুলোর নাম মানে ডিঅক্সি অ্যাডিনোসাইন বা অ্যাডিনোসাইনের সাথে যদি একটা ফসফেট গ্রুপ অ্যাড করো, তখন ওটা হয়ে গেল অ্যাডিনাইলেট। অ্যাডিনাইলেট অর অ্যাডিনাইলিক অ্যাসিড। অ্যাডিনাইলিক অ্যাসিড। কিন্তু যদি ডিএনএ এর মধ্যে থাকে, সামনে কিন্তু ডিঅক্সি কথাটা ইউজ করতে হবে, ডিঅক্সি অ্যাডিনাইলেট আর ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড। তার মানে এটা ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই থাকে, বুঝতে পারছো তো? যদি গুয়ানোসাইনের সাথে মানে রাইবোজ প্লাস গুয়ানিন প্লাস ফসফেট, তখন ওটার নাম হয়ে গেল গুয়ানাইলেট আর গুয়ানাইলিক অ্যাসিড। যদি ডিঅক্সি থাইমিডাইনের সাথে একটা ফসফেট গ্রুপ লাগাও, তখন ওটা হয়ে গেল ডিঅক্সি থাইমিডাইলেট। ডিঅক্সি থাইমিডাইলেট আর ডিঅক্সি থাইমিডাইলিক অ্যাসিড। আর যদি তুমি ইউরিডাইনের সাথে যদি আর একটা ফসফেট, ইউরিডাইন মানে ভাববা কিন্তু রাইবোজ সুগার প্লাস ইউরাসিল, তার সাথে যদি ফসফেট গ্রুপ লাগাও, তাহলে হয়ে গেল ইউরিডাইলিক অ্যাসিড আর ইউরিডাইলেট। ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে এটা এখানে বইয়ের মধ্যে সবগুলা লেখা নাই, বইয়ের মধ্যে একটাই লেখা, দুটা লেখা আছে। বইয়ের মধ্যে দেখো, যদি তুমি অ্যাডিনিনের সাথে পেন্টোজ সুগার লাগাও, তাহলে হয়ে গেল অ্যাডিনোসাইন, বুঝলো তো? তো এই অ্যাডিনোসাইনের সাথে যদি এবার তুমি ফসফেট গ্রুপ লাগাও, তাহলে হয়ে গেল অ্যাডিনাইলিক অ্যাসিড অর অ্যাডিনাইলেট, বুঝলো এবার? আর যদি তুমি ইউরাসিল নাও, যদি তুমি ইউরাসিল নাও, ভাবো এই গোটা স্ট্রাকচারটা এখানে বসানো আছে, বুঝলা? গোটা স্ট্রাকচারটা কিন্তু এখানে আঁকানো নাই, খালি ইউরাসিল লেখাটা আছে, হ্যাঁ। তার সাথে যদি একটা সুগার লাগাও, তাহলে এটা নিউক্লিওসাইড হলো। নিউক্লিও হলো এগুলা নিউক্লিওসাইড, এই যে এগুলা কিন্তু নিউক্লিওসাইড। তো ইউরাসিল দিয়ে তৈরি হওয়া নিউক্লিওসাইডের নাম ইউরিডাইন, বললাম এখনই। তো এবার এই স্ট্রাকচারটাই তুমি এখানে ইমাজিন করো, তোমাকে আঁকাতে বলছে, হ্যাঁ। ভাবো এটা ইউরাসিল, এবার এইখানে আছে তোমার CH2O, আর তার সাথে একটা ফসফেট গ্রুপ লাগিয়ে দিলাম, ঠিক এটার মতো করছি, কপি করে দিচ্ছি, হ্যাঁ। পি ডবল বন্ড OH আর নিচে OH। তখন এটার নাম কি হয়ে যাবে বলো তো? যেমন অ্যাডিনাইলিক অ্যাসিড, সেরকম কি হয়ে যাবে, ইউরিডাইলিক অ্যাসিড। এই লাস্টেরটা কিন্তু তোমাকে ড্র করতে হবে, ওই এই জায়গাটা দেখবে ফাঁকা আছে, হ্যাঁ। ড্র করে দিও, পরে ভিডিওটা দেখে নিও। তো ভালো কথা, এরকম করে আমি আমি কিন্তু সবগুলোই কিন্তু তোমাকে বুঝিয়ে দিলাম, হ্যাঁ কি না? এবার চলো আমরা, তাহলে এবার তুমি ভাবো এটা একটা পুঁথি তৈরি হলো, এই নিউক্লিক সুগার প্লাস নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হচ্ছে তোমার নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড আর নিউক্লিওসাইড প্লাস ফসফেট গ্রুপ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে, গোটাটা হয়ে গেল নিউক্লিওটাইড, বুঝতে পারলা? তো এইটা ভাবো একটা পুঁথি তৈরি করলাম, এই পুঁথির সাথে তোমাকে আর একটা পুঁথি লাগাতে হবে, তারপরে তোমাকে আর একটা নিউক্লিওটাইড বানাতে হবে আবার, তার সাথে আর একটা নিউক্লিওটাইড, এরকম করে তুমি ডিএনএ এর একটা ফিতা বানাও। তো দেখো, কঠিন আছে কিন্তু অনেক ডিসকাশন বাকি আছে, হ্যাঁ। ধৈর্য আর হবে না। এর আগের বার একটা মেয়ে এইটা বোঝানোর দিন
ও এত ধৈর্য হারিয়ে ফেলেছিল, ও বলছে কি স্যার ভালো লাগছে না। আমি বললাম, চলে যাও, তুমি তো আর ক্লাস 10-এ পড়ো না বা 9-এ পড়ো না। ও 9 থেকে পড়তো আমার কাছে, হ্যাঁ। মেয়েটা ক্লাস 11-এ ওঠার পর থেকে না ওর হাত পা পাল্টে গেছে, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে। ওর এখন আর পড়াশোনা ভালো লাগে না। মেয়েটা পড়াশোনা খুব ভালো ছিল, ও পড়তে পড়তে ওর মাথা ঘাটা ঘুরে যাচ্ছে, যে এত ভালো রেজাল্ট, ভালো দারুণ রেজাল্ট করছিল বোর্ড এক্সামে, সায়েন্স নিয়ে ভর্তিও হয়েছে। ও বলছে স্যার ভালো লাগছে না, কি বাকিটা পরের দিন পড়াই দেবো। আমি বললাম আমি একটা টপিকের মধ্যে আছি, ওটা মাঝখান থেকে কিভাবে আমি আর ছাড়ে দেবো? ওটা টপিকটা একটা ফ্লোতে না পড়ালে ওটা হয় নাকি? আমি বলছি, চলে যাও। তারপরে 2 দিন 3 দিন আসলো, তো পরের সপ্তাহ থেকে ওর বয়ফ্রেন্ডেও ঢুকালো গেছে। আমি ঢুকাও, আমি জানতাম না ওটা বয়। আসতো দুজনে হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে রাখতো, কি কি সব করতো। আমি বলছি দেখো, এগুলো আমরা এখানে করবো না, এগুলো বাইরে করো, আমার এখানে করি না। তারপরের মান থেকে নাই, মেয়েটা এত খারাপ হয়ে গেছে না, মানে ও বোর্ড এক্সাম পাস করবে কিনা সম্ভব না। এগুলাতে ধৈর্য লাগে, ক্লাস 11-এ যে ধৈর্য ধরে রাখতে পারবে ক্লাস 12-এ তার কাছে জল ভাত ধরে। দেখো আমিও তো পড়াচ্ছি, আমারও তো পড়াতে কষ্ট হচ্ছে, এইটা এত স্ট্রাকচার আঁকানো, তাই কি না? ভাবতে হবে তো ব্যাপারটা। তো ধরে নাও আমি এখানে অ্যাডিনিন নিলাম, একটা পিউরিন নিয়েছি, তাই তো। এবার আমি তোমাকে একটা পিরিমিডিন দিয়ে দেখাই। আমি তোমাকে গোটা স্ট্রাকচারটা এখানে কপি মেরে দিচ্ছি, হ্যাঁ। আবার ড্র করে লাভ নাই। কপি, এখানে পেস্ট হয়ে গেল, সময় কম লাগবে, হ্যাঁ কি না? খালি আমি একটা জিনিস করে দিচ্ছি যে এখানে পিউরিন না নিয়ে আমি একটা পিরিমিডিন লাগাচ্ছি, ব্যাস। আমি এখানে পিউরিন না নিয়ে একটা পিরিমিডিন লাগিয়ে দেখাই দিই, তারপরে তোমার এমনি সব ক্লিয়ার যাবে। তাহলে পিরিমিডিন যদি লাগাতে চাই আমি, তাহলে পিরিমিডিনের তো সিঙ্গেল রিং হয়, ডাবল রিং হয় না, সিঙ্গেল রিং হয়। তো সিঙ্গেল রিং এর এইটা হচ্ছে 1 নাম্বার পজিশন, এইটা। আর ওখানেও একটা নাইট্রোজেন থাকে যার সাথে একটা হাইড্রোজেন থাকে। যেরকম পিরিমিডিনের এটা কত নাম্বার পজিশন ছিল, 9, সেরকমই পিউরিনের এটা 1 নাম্বার পজিশন হয়, ওখানেও নাইট্রোজেন থাকে সেম, ওখানেও হাইড্রোজেন থাকে। তো তোমাকে কিচ্ছু করতে হবে না, এখান থেকে একটা OH আর এখান থেকে একটা H2 করে বের করে দিতে হবে, সেম জিনিস আগে যেটা করেছিলাম। আর কার্বন আর নাইট্রোজেনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড বানিয়ে দিতে হবে, হয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এইটা একটা তুমি নিউক্লিওটাইড ধরে নাও, এটা তুমি নিলা হচ্ছে সাইটোসিন, তুমি এটা সাইটোসিন নিয়ে, তাহলে সুগার আর সাইটোসিন নিয়ে হয়ে গেল সাইটি সাইটিডাইন। তার সাথে একটা ফসফেট গ্রুপ লাগিয়ে দিলা, হয়ে গেল সাইটিডাইলিক অ্যাসিড আর সাইটিডাইলেট। এরকম করে তুমি নিউক্লিওটাইড বানাচ্ছ, আর তুমি ভাববা এই গোটাটা হচ্ছে ডিএনএ এর একটা ইউনিট, মানে একটা পুঁথি। এই পুঁথির সাথে এবার এই পুঁথিটাকে লাগাতে হবে। কিভাবে লাগাবো? এই যে আগের পুঁথির 3 নাম্বার কার্বনে দেখবে একটা OH ছিল, তাই কি না? এই যে দেখো এখানে একটা OH গ্রুপ আছে, সুগারটা কোথায় গেল? হ্যাঁ, এই যে 3 নাম্বার কার্বনে দেখো, তুমি ডিঅক্সি রাইবোজ সুগার নাও চাই রাইবোজ সুগার নাও, দেখো 3 নাম্বার কার্বনে একটা OH আছে, তাই কি না? তো তুমি এই 3 নাম্বার কার্বনের থেকে একটা OH, হ্যাঁ, আর মনে করো এখান থেকে একটা H, আমি কাজ করি, আমি একটু মডিফাই করে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আমি ডবল বন্ড ওটাকে এইদিকে সরাই দিই আর OH-টাকে এইদিকে রাখি। কিছুই করলাম না, আমি ডবল বন্ড ওটাকে এখানে করে দিলাম আর OH-টাকে এখানে করে দিলাম, হ্যাঁ। তাহলে তোমাকে করতে হবে কি, এখান থেকে OH আর এখান থেকে H নিয়ে ওয়াটার করে বের করে দিতে হবে। তাহলে কার্বনের এখানে একটা হাত ফাঁকা হয়ে গেল, অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, ওটা দিয়ে এরা নিজেদের সাথে লেগে গেল। তো এটাও এটাও একটা এস্টার বন্ড।
বুঝতে পারলা? এটাও একটা এস্টার বন্ড, কিন্তু এখানে ব্যাপার আছে, স্যার ফসফেট গ্রুপের সঙ্গে বন্ড হয়েছে সেটা সেক্ষেত্রে ওটা এস্টার বন্ড। আর ওই গ্লাইকোসাইডিক হলো তার সুগারের সাথে নাইট্রোজেন বেস হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। কিন্তু এই ফসফেট বন্ডটা, এই এস্টার বন্ডটার একটু অন্য নাম হবে। দেখো এই সেম ফসফেট গ্রুপ দুটা এস্টার বন্ড বানাচ্ছে, এইটা একটা আবার এইটা একটা, ইয়েস অর নো? তো এই আগের অলরেডি ও একটা এস্টার বন্ড বানিয়ে ফেলেছে, তার মানে এটা ওর সেকেন্ড টাইম এস্টার বন্ড, ইয়েস অর নো? তার মানে এটাকে বলতে হবে ডাই এস্টার বন্ড, কিন্তু এটা ফসফেট গ্রুপের সাথে হচ্ছে, তাই এটার নাম হবে ফসফোডাই এস্টার বন্ড। বুঝতে পারলা? তোমাকে এবার আমি সিম্পল ভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তুমি একটা সুগার নিলা, একটা নাইট্রোজেন বেস নিলা গ্লাইকোসাইডিক বন্ড, তার সাথে ফসফেট গ্রুপ লাগালা এস্টার বন্ড, হয়ে গেল একটা নিউক্লিওটাইড। আবার একটা সুগার নিলা, নাইট্রোজেন বেস নিলা গ্লাইকোসাইডিক বন্ড, তার সাথে একটা ফসফেট গ্রুপ নিলা, হয়ে গেল এস্টার বন্ড। এবার এই নিউক্লিওটাইডের সাথে যখন এই নিউক্লিওটাইড লাগাবা, তখন এই আগের সুগারের সাথে পরের সুগারের ফসফেট গ্রুপের বন্ড হয়, তখন ওটার নাম বলবা ফসফোডাই এস্টার বন্ড। বুঝতে পারলা জিনিসটা? মনে রাখবা নিউক্লিওটাইডের সাথে নিউক্লিওটাইড হচ্ছে কিন্তু ফসফোডাই এস্টার বন্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আর ভিতরে থাকলে ওটা শুধু এস্টার বন্ড। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে চলো, ভালো কথা। তো এরকম করে আমি জিনিসটা এবার, আমার এবার আরো তাড়াতাড়ি হয়ে যাবে। কেন? কারণ আমি একটা দারুণ জিনিস জানি, সেটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট। কি বুঝতে পারলাম ব্যাপারটা? দেখো এবার, তাহলে এবার এটা, এটা হয়ে গেল তোমার, একটু ছোট হলো কিন্তু বুঝতে পারবে আশা করি। এটা 1 নাম্বার নিউক্লিওটাইড, এটা তোমার হয়ে গেল 2 নাম্বার নিউক্লিওটাইড, এবার এটা 3 নাম্বার নিউক্লিওটাইড। এবার কিন্তু এখানে এখনো বন্ডটা বানানো হয়নি। বন্ড বানানো, নিউক্লিওটাইডের সাথে নিউক্লিওটাইড বন্ড বানানোর সময় আমি কি বললাম, 3 নাম্বার কার্বনে একটা OH ছিল, ওই OH আর এই H কে জল বানিয়ে বের করে দিবা, তা কার্বন আর অক্সিজেনের মাঝখানে হয়ে গেল ফসফো ডাই এস্টার বন্ড। আর এখানে 4 নাম্বারটা অলরেডি করা আছে, ফসফোডাই এস্টার বন্ড করে করা আছে। বুঝা গেল ব্যাপারটা? মনে করো আমি অ্যাডিনিন নিয়েছি, এখানে সাইটোসিন নিয়েছি। এবার এটা অ্যাডিনিন না, তুমি এটা ভাবো গুয়ানিন। পরের সবগুলো অ্যাডিনিন কেন নিব, তাই কি না? ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট ভাবি। তো তুমি এটাকে ভাবো হচ্ছে গুয়ানিন। আর সাইটোসিন একবার নেওয়া হয়ে গেছে, তাহলে সাইটোসিনটাকে মুছে দিয়ে করে দিই কি বলতো, আর একটা কি পিউরিন বাকি, পিরিমিডিন বাকি আছে, থাইমিন। ভাবো এটা হচ্ছে থাইমিন। তো স্যার এতগুলো জিনিস মনে রাখা তো একটু কঠিন। কোনো কঠিন না, আমি তোমাকে এখন এমন একটা ট্রিক শিখাবো, যেটা দিয়ে তোমার সব কমপ্লিট হয়ে যাবে। ট্রিকটা হচ্ছে, তোমাকে মাথায় রাখতে হবে অড নাম্বার। তোমাকে কি মাথায় রাখতে হবে? অড নাম্বার। অড নাম্বার মানে কি হয়, 1, 3, 5, এগুলো অড নাম্বার হয়। দেখো তো, সুগারের কত নাম্বার কার্বনের সাথে এটা লাগছে, 1 নাম্বার, হয়ে গেল একটা অড। সুগারের কত নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপ লাগছে, 5 নাম্বার, হয়ে গেল আর একটা অড। আর সুগারের কত নাম্বার কার্বনের সাথে পরের নিউক্লিওটাইডটা লাগছে, 3 নাম্বার, হয়ে গেল একটা অড। এবার দেখো তো, অ্যাডিনিন মানে পিউরিনের কত নাম্বার নাইট্রোজেনের সাথে সুগারের বন্ডিংটা হচ্ছে, 9, তাহলে হয়ে গেল আর একটা অড নাম্বার। আর যদি তুমি পিরিমিডিন নাও, তাহলে পিরিমিডিনেরও কত নাম্বার নাইট্রোজেনের সাথে হচ্ছে, 1 নাম্বার, তার মানে হয়ে গেল সব অড নাম্বারের সাথে। এটা একটা ট্রিক, মনে রাখবা, একটা অড নাম্বার ট্রিক। 2 নাম্বার মনে রাখতে হবে, অলওয়েজ টেক OH ফ্রম সুগার।
অলওয়েজ টেক ওএইচ ফ্রম সুগার। মানে তুমি যখন এই যে গ্লাইকোসাইডিক বন্ড বানাচ্ছ, দেখো তো ওএইচ টা কার থেকে নিয়েছি? সুগার থেকে। যখন এখানে এস্টার বন্ড বানাচ্ছি তখন ওএইচ টা কার থেকে নিয়েছি? সুগার। যখন আমি ফসফোডাইএস্টার বন্ড বানাচ্ছি তখন ওএইচ টা কার থেকে নিয়েছি? সুগার। ব্যাস, এই ট্রিক গুলা মনে রাখলেই তোমার কোনো ব্যাপার না। খালি এইদিকে অড নাম্বার গুলা মাথায় রাখতে হবে, যদিও এত কঠিন ভাবে আসবে না, আমি এগুলা নিটের জন্য পড়াচ্ছি। যদি তোমরা নিট ফিট দাও তাহলে এগুলা পরে ভিডিও গুলা কাজে লাগবে। এত কঠিন করে বইতেও দাও না, কিন্তু পড়তে ভালো লাগছে কিনা বলো তো? তো যাই হোক, আমি যে লেভেলে মলিকিউলার বায়োলজি বুঝাই না, বিশেষ করে জেনেটিক্স, তাই যে কেউ বোঝায় না। আমি দেখছি, অনেকের দেখছি। তাও তো আমি এখন পড়ানো অনেক হালকা করে দিয়েছি। তো এরকম করে আমি ডিএনএ এর একটা স্ট্র্যান্ড বানালাম, কিন্তু এবার তোমাকে করতে হবে কি, এই ডিএনএ তোমাকে করতে হবে কি যে, ব্যাপারটা হচ্ছে যে, দেখো এইখানে, ভাবো এটা প্রথম নিউক্লিওটাইড, ভাবো এটা 1 নাম্বার নিউক্লিওটাইড। এই 1 নাম্বার নিউক্লিওটাইডে এই 5 নাম্বার কার্বনের পরে আর কোনো নিউক্লিওটাইড নাই, তাই কি না? তাহলে এটা হয়ে গেল 5 প্রাইম। আর এই যে ডিএনএটা, এই যে ডিএনএ এর মনে করো এটা লাস্ট নিউক্লিওটাইড। এবার লাস্ট নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের পরে আর একটা নিউক্লিওটাইড লাগার কথা ছিল এখান থেকে ওএইচ নিয়ে, হ্যাঁ কি না? কিন্তু ভাবো এখানে আর নাই, তাহলে কত নাম্বার কার্বনটা ফ্রি থাকলো? 3 নাম্বার। তাহলে এই দিকটাকে বলে 3 প্রাইম এন্ড। বুঝতে পারলা? এটাকে বলে 5 প্রাইম এন্ড, আর একদম লাস্টেরটাকে বলে হচ্ছে 3 প্রাইম এন্ড। এবার তুমি করো কি, এরকম করে ডিএনএ এর একটা স্ট্র্যান্ড তুমি তৈরি করলা, দেখো এরকম করে ডিএনএ এর একটা স্ট্র্যান্ড তুমি বানাই দিলা। হুম, কি করছি দেখো, হ্যাঁ, কন্ট্রোল V। হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার এটাকে ইয়ে করা যাবে না, এটাকে এটাকে উল্টানো যাবে না। হ্যাঁ, রোটেট, রোটেট, ফ্লিপ, ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ করে দিই। হ্যাঁ, এরকমই সেম আর একটা জিনিস তুমি এর পাশে ভাবো। এবার এবার শুধু ভার্টিক্যাল ফ্লিপ করলে হবে না, এটাকে আবার হরাইজন্টাল ফ্লিপও করতে হবে। তাই হয়ে গেল তোমার অনেক, আমার খাটনি অনেক কমে গেল। আমার খাটনি অনেক কমে গেল, হ্যাঁ। তোমাকে এরকমই আর একটা সেম জিনিস বানাতে হবে, কিন্তু উল্টা করে, এরকম করে। না না না, অনেক ভুল। তাহলে যদি এই দিকটা 5 প্রাইম হয়, এই স্ট্যান্ডার্ড এটা যদি 5 প্রাইম হয়, এটা হবে এইদিকে 3 প্রাইম। এখানে উল্টা হয়ে গেছে, আমি সোজা করে লিখে দিচ্ছি, এই দিকটা হয়ে গেল তোমার 3 প্রাইম। আর যদি এটার নিচে এটা 3 প্রাইম হয়, তাহলে এইটার এটা হয়ে যাবে 5 প্রাইম। এবার তোমাকে করতে হবে কি, ডিএনএ এর এই যে দুটো স্ট্র্যান্ড তৈরি হলো, এই দুটো স্ট্র্যান্ডকে এবার জোড়া লাগাতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, যদি এই দিকে অ্যাডিনিন থাকে তাহলে এই দিকে থাকবে থাইমিন। এটাকে চারগাপস রুল বলে। মানে এই দিকে একটা পিউরিন থাকলে এইদিকে পিরিমিডিন থাকতে হবে। আর অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে থাকে ডাবল হাইড্রোজেন বন্ড, ডাবল হাইড্রোজেন বন্ড। এইদিকে যদি গুয়ানিন থাকে তাহলে অপোজিটে থাকবে সাইটোসিন। আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে থাকে ট্রিপল হাইড্রোজেন বন্ড।
তাহলে এইদিকে গুয়ানিন থাকলে এইদিকে সাইটোসিন মিলে যাচ্ছে তো। তাহলে দেখো গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ড, আর এইদিকে থাইমিনের অপোজিটে অ্যাডিনিন হবে, ওখানে ডাবল হাইড্রোজেন বন্ড, হয়ে গেল তোমার ডিএনএ। কি বুঝতে পারলা? এই ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ স্ট্রাকচার মোটামুটি ধরে নাও আজকে এতটুকুনি থাক, হ্যাঁ। আরো একটু ডিসকাশন একটু বাকি আছে, ওটা আমি পরের দিন তোমাদেরকে বুঝাই দিব। তোমরা পড়বা কি তাহলে বাড়িতে? নিউক্লিওসাইডের এই যে তুমি এখান থেকে একটু মার্ক করে রাখো। এখন আশা করি এগুলা বুঝে যাবা। এই যে এখান থেকে এত অব্দি একটা মার্ক করে রাখো, এখানে ওই যে দেখো নিউক্লিওটাইড মনে আছে, এই যে নিউক্লিওসাইড মনে আছে, ওগুলো সব লেখা আছে এখানে, হ্যাঁ, এখানে। আর তারপরে তুমি চলে আসবা ডাইরেক্ট নিউক্লিক অ্যাসিডে চলে আসবা। কোথায় হলো নিউক্লিক অ্যাসিড? এই নিউক্লিক অ্যাসিডের এই স্ট্রাকচারটা এখানে একটু পড়বা। আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাকে নিউক্লিক অ্যাসিডের কেমিক্যাল স্ট্রাকচারটি ডিসকাস করলাম এখনো পর্যন্ত। ফিজিক্যাল স্ট্রাকচার এখনো বাকি আছে, ফিজিক্যাল স্ট্রাকচার আমরা নেক্সট দিন ডিসকাস করবো, ঠিক আছে।